আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দুনিয়ার ইতিহাসে প্রায় সমস্ত শাসকের সিংহাসন ভেঙে পড়ে, গদি চলে যায়, এক নিরন্ধ্র নির্মম পতনের সামনে গিয়ে তারা দাঁড়ায়। কোনো প্রতিপক্ষের জন্য নয়, কোনো বিরোধী শক্তির হঠাৎ উত্থানের জন্য নয়, বেশিরভাগ সময় তাদের নিজেদের বিরাট ভুলের মাসুল তারা দেয়, সুযোগ দেয় বিরোধীদের ঐক্যবদ্ধ হতে। হ্যাঁ, ইতিহাসে এমনটা বারবার দেখেছি আমরা। মস্কো থেকে 30 কিলোমিটার দূরে ছিল হিটলারের ফৌজ। মস্কো দখল ছিল কেবল সময়ের অপেক্ষা, কিন্তু হিটলার বললেন আগে স্টালিনগ্রাদ, পরে মস্কো। ব্যাস, চাকা ঘুরে গেল। স্টালিনগ্রাদও হারলো, মস্কো দখল আর হলো না, বরং বার্লিনের পতন অনিবার্য হয়ে উঠেছিল সেদিনই। তারও আগে হিটলার যদি রাশিয়াকে আক্রমণ না করে ব্রিটেন জয়ের পথে যেত, তাহলে হিটলারের জয় ছিল অবশ্যম্ভাবী। হ্যাঁ, সমরবিদরা এরমই বলে। কিন্তু তিনি একই সঙ্গে হঠাৎ রাশিয়াকেও আক্রমণ করে বসলেন। ব্যাস, তৈরি হয়ে গেল মিত্রশক্তি ব্রিটেন, রাশিয়া, আমেরিকা। সেদিনই হিটলারের পরাজয় লেখা হয়ে গিয়েছিল। অত দূরে যাবার দরকার কি? মনে আছে, এই তো মাত্র কবছর আগে সিপিএম হঠাৎ ভারত আমেরিকা পারমাণবিক চুক্তি বিরোধিতায় কংগ্রেসের সরকার ফেলে দেবার কথা বলেছিল। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। প্রণববাবু বারবার বুঝিয়েছিলেন, কিন্তু তখন বুদ্ধবাবুর ভাষণ, ওরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এই বিভেদ কংগ্রেস আর তৃণমূলের ঐক্যকে হাতে করে গড়ে দিল। হ্যাঁ, সেই দিনেই বাংলার রাজনীতিতে সিপিএমের বিদায় নিশ্চিত হয়েছিল। এরকম হয়, ঠিক সেরকম এক বাঁকের মাথায় দাঁড়িয়ে আছে ভারতের রাজনীতি। গতকাল দিল্লিতে রাহুল গান্ধীর বাংলোতে ইন্ডিয়া জোটের নেতারা সবাই এক জায়গায়। অনেকদিন পরে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ছড়িয়ে দিল তৃণমূলের কর্মীরা। হ্যাঁ, জোট আবার চেহারা নিচ্ছে। সেটাই বিষয় আজকে। রাহুল অভিষেক কাছাকাছি, বাংলার রাজনীতি বদলাবে? রাহুল গান্ধীর নৈশভোজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজধানীর বুকে ওই ভোজ সভাকে ঘিরে ইন্ডিয়ার শরিকদের এক ঐক্যের ছবি দেখা গেল। সেখানে শুধু কংগ্রেস তৃণমূলের নৈকট্য নয়, একই সভায় বাম নেতাদের মধ্যে হাজির ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক এম.এ. বেবিও। সর্বভারতীয় স্তরে কংগ্রেস সহ বিজেপির প্রতিপক্ষ প্রায় 25টি আঞ্চলিক দলের প্রতিনিধি ওই বৈঠকে যোগ দেওয়ায় কেন্দ্রের শাসকের ওপর চাপ বাড়ল। একই সঙ্গে পশ্চিমবঙ্গের ঘরোয়া রাজনীতির সমীকরণেও বদলের ইঙ্গিত মিলেছে। রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সাপে বিরোধ প্রকাশ্য। তার অভিঘাত এতই গভীর যে একদা ঘোরতর শত্রু কংগ্রেস ও সিপিএম তথা বামফ্রন্ট তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধে নির্বাচনী লড়াই করে। কিন্তু রাহুল সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে লোকসভার বিরোধী দলনেতা যেভাবে বাড়তি গুরুত্ব দিয়েছেন, তাতে রাজ্য কংগ্রেসের পক্ষে বামেদের হাত ধরে তৃণমূলের বিরোধিতা বহাল রাখা দুষ্কর। এআইসিসি তাদের সে কাজে অনুমোদন দেবে না নিশ্চিত। ফলে আগামী 2026 সালে হতে যাওয়া বাংলা বিধানসভা ভোটে অনিবার্য হতে পারে কংগ্রেস তৃণমূল জোট। সেক্ষেত্রে বাংলায় সামগ্রিক বিরোধী রাজনীতির সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। বেশ কিছু মাস ধরে বলা ভালো, সেই 2024-এর নির্বাচনের সময় থেকেই মনে হচ্ছিল যে ইন্ডিয়া জোটের ঘণ্টা বেজে গেছে। কিন্তু নির্বাচনের ফলাফল আবার নতুন আশা জুগিয়েছিল। মনে হয়েছিল যে 240-এ দাঁড়িয়ে থাকা বিজেপিকে ইন্ডিয়া জোট এবারে চেপে ধরবে। কিন্তু কংগ্রেস মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে যেভাবে জোট বিষয়টাকে একপাশে সরিয়ে রেখে চলা শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল কংগ্রেস আর ইন্ডিয়া জোট চায় না। কেবল সংসদে সামান্য বোঝাপড়া ছাড়া ইন্ডিয়া জোট মোটামুটি উবে গিয়েছিল। কিন্তু ওই যে আগেই বলেছি, শাসক বা শাসক দল বিরোধীদের এক জায়গাতে এনে দাঁড় করায়। মোদিজি সেটাই করেছেন। প্রথমে অপারেশন সিন্দুরকে এক রাজনৈতিক চাল হিসেবে ব্যবহার করে, আর তারপরে নির্বাচন কমিশনের এই চূড়ান্ত কাঠপুতলি ব্যবহার বিরোধীদের কাছে দুটো পরিষ্কার মেসেজ পাঠিয়ে দিয়েছে। এক, মোদি অ্যান্ড কোম্পানি এক এক করে সমস্ত নির্বাচন কমিশন সমেত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দখল নিচ্ছে। দুই, এই দখলদারির কাজটা শেষ হলে এদেশে বিরোধিতার সামান্যতম কোনো জায়গাও থাকবে না। হ্যাঁ, প্রত্যেক বিরোধী দল কিন্তু এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। এ রাজ্যে উচ্চিংড়ের মতো সেটিং বলনেওয়ালারাও দিল্লিতে তা নিয়ে একটা শব্দও খরচ করে না।
কারণ তারাও জানেন এই সত্যিগুলো। ঠিক সেই কারণে কাল দিল্লিতে ইন্ডিয়া জোটের ছবি দেখা গেল, তা অনেকদিন পরে, সত্যিই আলাদা। রাহুল গান্ধী নিজে ফোন করেছেন অভিষেককে। হ্যাঁ, দুটো সদন মিলিয়ে 42 জন সাংসদের দলকে তো গুরুত্ব দিতেই হবে। আবার ফারুক আব্দুল্লাহকে নিজে এনে বসিয়েছেন সামনের আসনে। সোনিয়া গান্ধী নিজে প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। কেবল তাই নয়, পাটনাতে মহাগঠবন্ধনের জমায়েতে আসার জন্য মমতা অভিষেককে আলাদা করে অনুরোধ করেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। হ্যাঁ, স্বৈরতন্ত্র এভাবেই বিরোধীদের এক মঞ্চে এনে দাঁড় করায়, সেই ছবি আমরা দেখছি। এমনিতে মোদিজি কি খুব স্বস্তিতে আছেন? একেবারেই নয়। একদিকে দেশের মধ্যে বিরোধীদের সরব হওয়া, অন্যদিকে অপারেশন সিন্দুরের আবেগ না জাগাতে পারা, আর আমেরিকার ট্রাম্প ট্যারিফ তো আছেই। তাই সেরকম একটা মুহূর্তে ঐক্যবদ্ধ বিরোধী এক নতুন বার্তা আনছে বইকি। কিন্তু সেই ঐক্যবদ্ধ কংগ্রেস তৃণমূল কংগ্রেস কি আগামী 2026-এর নির্বাচনের সমীকরণ পাল্টে দেবে? এখনো বেশ কিছু পকেটে কংগ্রেসের সংখ্যালঘু ভোট আছে। সেই ভোট যোগ হলে গোটা 14 আসনে ফলাফল বদলে যাবে। এখনই ততটা নিশ্চিত না হলেও একটা কথা তো বলাই যায় যে রাজ্য রাজনীতির সমীকরণও এক বাঁকের মুখে দাঁড়িয়ে। হ্যাঁ, অভিষেক রাহুলের দোস্তি সেই কথাই বলছে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছাকাছি দেখা গেল। কংগ্রেস এমনিতেই এ রাজ্যে আগের উটকো বিরোধিতার জায়গা থেকে সরে এসেছে। যদি তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস জোট হয়, তা আগামী 2026-এর নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ হবে? শুনুন মানুষজন কি বলেছেন। বাংলার বুকে কংগ্রেসের যে অবস্থা, অস্তিত্বহীনের অবস্থা থেকে বাঁচতে হলে তৃণমূলকে তাকে আঁকড়ে ধরে একটা জোট করে 26-এর ইলেকশন লড়া উচিত। বাংলায় তৃণমূল কংগ্রেস একাই যথেষ্ট, কেন জনমুখী প্রকল্প এটাই যথেষ্ট। টিএমসি এবং কংগ্রেসের যৌথ সংযুক্ত হলে বাংলা থেকে বিজেপি সরকারকে হঠাতে সুবিধা হবে। একাই ক্ষমতায় আসবে। আর যদিও ওনাদেরকে একসাথে দেখতে পাওয়া গেছে বা অনেকে চিন্তা ভাবনা করছেন যে জোট হবে কি না, জোট হলেও অসুবিধা নেই, না হলেও অসুবিধা নেই। জোট যদিও হয় তো আমরা মমতা ব্যানার্জি হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করবেন, সেটা তাদের ঊর্ধ্বতন নেতৃত্বের ব্যাপার। আর না হলেও একাই ক্ষমতায় উনি আসবেন, এটা আমরাও জানি। দেখুন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সমার্থক শব্দ। আগেও ওরা একসঙ্গে ছিল ইন্ডি জোটে, এখনও আছে। অধীর চৌধুরী থাকাকালীন একটু বিরোধিতা করতো, এখন একসঙ্গে লড়বে, এটা অস্বাভাবিক কিছু। এখন যদি কংগ্রেস তৃণমূল যদি একজোট হয়ে যায়, সিপিএম মাঝখান থেকে লড়ার চেষ্টা করে হতে, তাহলে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। 26-এর নির্বাচনে জাতীয়তাবাদের সঙ্গে বিরোধী অশুভ শক্তির রাজনৈতিক লড়াই হবে। কংগ্রেস আঞ্চলিক দল আমাদের আঞ্চলিক দলের সাথে জোট বেঁধে একসাথে 26টাকে পার করে দেবে। এই ব্যাপারে তো আমরা দীর্ঘদিন থেকে দেখেই আসি, 2011 পর থেকে বিশেষ করে দেখছি যে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গের রাজ্যে জোটের তো প্রয়োজনই আসে না মমতা ব্যানার্জির। এইটুকুই আমি বলবো যে খেলা ওরা শুরু করেছে, শেষ বিজেপি করবে, যতই যায় কিছু করুক। কংগ্রেসের এই মুহূর্তে যে অবস্থা, সেক্ষেত্রে যদি তৃণমূলের সাথে জোট হয় তাহলে বিজেপির এগেনস্টে ফাইটটা খুব ভালো হবে। হ্যাঁ, তাহলে ভালোই হবে আর কি, তাহলে জোট থাকলে। পশ্চিমবঙ্গে রাজ্যে যারা দায়িত্বে আছেন তারা সিপিএমের চামচা, তারা সিপিএমের সঙ্গে চলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সাম্প্রদায়িক শক্তি যেভাবে চাড়া দিচ্ছে, তাতে করে যদি তৃণমূল এবং কংগ্রেস দুটো জোট যদি না হয়, তাহলে পশ্চিমবঙ্গ থেকে এই সাম্প্রদায়িক শক্তির বিতাড়ন করা যাবে না। তো বিরোধীদেরকে নিয়ে বিরোধী দলনেতা পার্লামেন্টের রাহুল গান্ধী নৈশ ভোজে ডেকেছিলেন সবাইকে, এবং সেখানে উপস্থিত হয়েছেন সমস্ত বিরোধী, যিনারা বিরোধী দলের নেতৃত্ববর্গ রয়েছেন। এটা অবশ্যই বিজেপির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা হওয়া দরকার। 2026-এ ভোটে হয়তো ইন্ডিয়া সফল হবে, তার জন্য হয়তো রাহুল গান্ধীর কাছে গেছে, এবং আমার যতটুকু সম্ভব হতে পারে। মন্ত্রী থেকে শুরু করে সবাই, এবার সিবিআই তো তাদের পিছনে রেড়ে করে সেন্ট্রাল বাহিনী ঝাঁপিয়ে পড়বে, তখন ওরা কাকে ছেড়ে কাকে বাঁচাবে? হ্যাঁ, এবার এটা তৃণমূলের জন্য একদম আত্মঘাতী একটা সিদ্ধান্ত হয়ে যাবে, কংগ্রেসের ভালো হবে। এখানে
কেউ যদি আসতে পারে, কিন্তু সেখানে মানুষ মমতা ব্যানার্জি একাই 100। এখানে বাংলায় মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য সরকার গঠন করবে, এটা নিশ্চিত। তবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কাউকে সিট ছেড়ে দেবে না। যদি সেরকমই হতো, বহরমপুরে ইউসুফ পাঠানকে দাঁড় করাতো না, দাঁড় করিয়ে অধীর চৌধুরীর সিটটা ছিনিয়ে নিত না। তো নামেই ইন্ডিজোট। তৃণমূল একা লড়লেও যা সিট পাবে, 4টে দলের সঙ্গে জোট করলেও তাই পাবে। উল্টো হয়তো দেখা গেল জোট করতে গিয়ে কিছু কিছু কর্মীদের অসন্তুষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। অনেকদিন আগে পিকে একটা কথা বলেছিলেন, বিজেপি তার সামর্থ্যের চূড়ায় পৌঁছে গেছে, এবার নিচে নামার পালা। এবারে দেশ জুড়েই যেখানে বিজেপি শক্তিশালী, সেখান থেকেই তার পতন শুরু হবে। বিজেপির পক্ষে কেরালা ছাড়া নতুন কোনো অঞ্চলে আর বেড়ে ওঠা সম্ভব নয়। হ্যাঁ, সেই নিচে নামার পালা শুরু হয়েছে। একদিকে যেমন মোদি অ্যান্ড কোম্পানির প্রতিটা কাজ এখন তাদের জন্য নতুন নতুন সমস্যা তৈরি করছে, অন্যদিকে বিরোধী দলগুলোকে এক মঞ্চে এনে দাঁড় করাচ্ছে। সামনের দিনগুলো ভারতীয় রাজনীতির নতুন সমীকরণ এনে হাজির করবে। আজ বলছি, মিলিয়ে নেবেন। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।